যে আমতারেক একটা সময় ৩২ নম্বর ভাঙার কাজে নিজেকে নিয়োজিত করেছিল, সে কেন এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে? কিংবা হঠাৎ করে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান, তিনি কেন এই মুহূর্তে স্বাধীনতা বিরোধীর বিরুদ্ধে তার কণ্ঠকে বুলান্ত করে ফেলেছেন? এর কারণ হলো বঙ্গবন্ধু, স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ। বিশ্বাস করেন এদেশের মাটির প্রতিটি কণায় এটি বপিত অবস্থায় আছে। এই মাটি থেকে যে গাছ জন্ম নেয়, সেই গাছে যে দোল দেয়, বাতাস আন্দোলিত করে, সে বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। সে বাতাসের মধ্যে মুক্তিযুদ্ধের গান আন্দোলিত হয়। এদেশের সেই যে পাখপাখালি, প্রকৃতির যে পাখপাখালি, সেই পাখপাখালির যে কণ্ঠে যে ছন্দ থাকে, সে ছন্দের মধ্যে মুক্তিযুদ্ধ থাকে, বঙ্গবন্ধু থাকে, জয় বাংলা থাকে। আপনি এগুলো কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। এটাই প্রকৃতির নিয়ম, এটাই প্রকৃতি তৈরি করে দেয়। যে মানুষটি তার জীবনের ১৭টি বছর, তিনি খুব স্বল্প জীবন পেয়েছিলেন। ১৯২০ সালে তার জন্ম, ১৯৭৫ সনে তিনি মারা গেছেন, মাত্র ৫৫টি বছর। তো এই ৫৫টি বছরের মধ্যে যদি ১৭টি বছর একজন মানুষ শুধুমাত্র দেশের জন্য, রাজনীতির জন্য তিনি যদি জেল খাটেন, এবং সেই জেল খাটার কতগুলো ধাপ আছে। সেই জেল খাটা তার শুরু হয়েছিল স্কুল জীবনে, যখন তিনি দেখলেন তার বন্ধুদের সঙ্গে পুলিশ অন্যায় করছে, অবিচার করেছে, কেউ তো দাঁড়ালো না। বঙ্গবন্ধু দাঁড়িয়ে গেলেন, অন্যায় হচ্ছে, কিশোর, তাকে গ্রেপ্তার করা হলো। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ছাত্র। আমরা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, শুধু খেয়েছি আর হেগেছি। কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় ওই যে বিভিন্ন হলের কিংবা রেজিস্টার বিল্ডিংয়ের, কলা ভবনের, সায়েন্স অ্যানেক্স বিল্ডিংয়ের যে সকল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী মানবেতর জীবনযাপন করছিলেন, তারা হঠাৎ করে আন্দোলনে নামলেন। সেই আন্দোলনে নেতৃত্ব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই কারণে তিনি জেলে গেলেন। এবং ৫২ ভাষা আন্দোলনের সময় তিনি এই কারণে জেলে ছিলেন। এখন বলেন তো, এই শহরে অনেক লোক বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন নিয়ে, রাজনীতি নিয়ে, জাতীয় রাজনীতি নিয়ে, জাতীয় ইস্যু নিয়ে অনেক আন্দোলন করেছেন, কিন্তু আর্তমানবতার সেবায় আন্দোলন করেছেন, মুমূর্ষু রোগীর জন্য আন্দোলন করেছেন, আর তৃতীয় চতুর্থ শ্রেণীর মানুষের জন্য, কর্মচারীর জন্য আন্দোলন করেছেন। এরকম মানুষ যদি বাংলাদেশে খুঁজেন, একজনই পাবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফলে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোন জায়গাতে আপনি তার নাম মুছে দেবেন? ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি লতা পাতা যতদিন ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে, ওখানে যতদিন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকবে, তাদের ভালোবাসা, প্রেম, প্রার্থনা, এই প্রার্থনা অটোমেটিক, স্বয়ংক্রিয়ভাবে ইথারের মাধ্যমে আঞ্জুম আর নিকোলদের মতো মেয়েদের কণ্ঠে, গোলাম মোল্লা রনিদের মতো ছেলেদের কণ্ঠে এগুলো গান হয়ে বের হবে। এটা আপনি বন্ধ করতে পারবেন না। তারপর কি হলো? তিনি, আপনি বোঝার চেষ্টা করেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ে সকালে কত মানুষ হার্ট ফেল করছে, বিকেলবেলা থরথর করে কাঁপছে। আর তিনি সারাটি জীবন ইস্কান্দার মির্জার সঙ্গে তিনি লড়াই করেছেন, মোহাম্মদ আলীর সঙ্গে, লিয়াকত আলীর সঙ্গে লড়াই করেছেন, হোসেন সৈয়দ সরওয়ার্দির সঙ্গে লড়াই করেছেন, খাজা নাজিমুদ্দিনের সাথে লড়াই করেছেন, কে না, ইয়াহিয়া খান, টিক্কা খান থেকে শুরু করে কার সঙ্গে বঙ্গবন্ধু লড়াই করেননি। এবং প্রত্যেকবার তিনি জেলে গেছেন, এবং জেলে গিয়ে কখনো তিনি হাউমাউ করে কাঁদেননি। প্রত্যেকবারই তিনি জেলে গিয়ে এক একটা ইতিহাস তৈরি করেছেন,
আর সেই ইতিহাস তৈরি করে জেল থেকে বিজয়ীর বেশে বের হয়ে নতুন আরেকটি ইতিহাসের পাদপীঠ তৈরি করেছেন। সেই মানুষ কেন ৭১-এ পালাবেন, কেন আত্মসমর্পণ করবেন? এই কথা যারা বলে, মূলত কাপুরুষ যারা, অপদার্থ যারা, জ্ঞান পাপী যারা, এবং একেবারে যাকে বলা হয় পাপে পাপে যাদের মনোমস্তিষ্ক জর্জরিত হয়ে গেছে, তারা কেবলমাত্র এইরকম একজন বীরকে এই কথা বলতে পারে সে পালিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, এই শহরে তো বহু মানুষকে গ্রেপ্তার করা হয় এখনো পর্যন্ত, বা আমাদের এই সমাজে বহু মানুষকে হত্যা করা হয়। হত্যা করার পর ধরুন একটা পরিবারের যখন কাউকে নির্মমভাবে খুন করা হয়, সেই দৃশ্য দেখে পরিবারের সকল মানুষ মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে। ৭৫-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে তারা গ্রেপ্তার করতে আসলো, তাদের মূল টার্গেট ছিল বঙ্গবন্ধুকে গ্রেপ্তার মানে হত্যা করা নয়, তারা বঙ্গবন্ধুকে নিয়ে যেতে চাচ্ছিল অক্ষত অবস্থায় ক্যান্টনমেন্টের মধ্যে। দ্যাট ওয়াজ দেয়ার মাস্টার প্ল্যান। কিন্তু ঠিক সেই সময়টিতে বঙ্গবন্ধু যখন তাদের সামনে দাঁড়ালেন, এটা ইতিহাস, এটা আমার কথা নয়, ইতিহাস। তিনি যখন দাঁড়ালেন তখন তার হাতে পাইপ, তিনি সেই উইনমোর, সেই তামাকের তৈরি যেটি পাইপ, যেটি টানতেন তিনি ঐতিহ্যগতভাবে ওই সময়টাতে, সেটা তিনি হাতে টানছেন। দৃঢ়তার সঙ্গে তিনি সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন যে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, লাশ, তার ঘর ভর্তি শুধু লাশ। তার শিশুপুত্র রাসেলকে হত্যা করা হয়েছে, তার পুত্রবধূ, তার সন্তানদেরকে হত্যা করা হয়েছে, এবং দোতলায় লাশের গন্ধ এবং রক্তের গন্ধে পুরো দোতলার পরিবেশে একটা পৈশাসিক অবস্থা তৈরি হয়েছে। তার মধ্যে তিনি দাঁড়িয়ে সাহসের সঙ্গে যারা আততায়ী, তাকে হত্যা করার জন্য এসেছিল, হত্যাকারী, তাদের সামনে সিনা উঁচু করে তিনি বললেন, তোমরা কারা, কেন এসেছো, এত বড় সাহস? এই মানুষটি পাকিস্তান আর্মির কাছে আত্মসমর্পণ করবে এ কথা বিশ্বাস করেন পৃথিবীর কোনো নির্বোধ প্রাণীও বিশ্বাস করবে না। আর এই ধরনের দুষ্ট বুদ্ধি কোনো হায়না, কোনো সজারু, কোনো শেয়াল কিংবা অন্য কোনো নিকৃষ্ট প্রাণী, তাদের মনোমস্তিষ্ক এই ধরনের নেতিবাচক কোনো কথা আসবে না। আমরা মানুষ এত খারাপ, এতটা অকৃতজ্ঞ, এই অকৃতজ্ঞতার কারণে স্বয়ং আল্লাহ বলেছেন যে ওরা পশুর চেয়েও খারাপ। তো সেই মানুষ আমরা যারা আমাদের প্রতি আল্লাহর যে নিয়ামতগুলো রয়েছে, সেই নিয়ামতের শুকরগুজার আমরা কোনো কালই করতে পারিনি। ফলে এই দেশের জন্য যে সকল ভালো মানুষ ছিলেন, আমরা সবাইকে অপমান করেছি, সবাইকে হারিয়েছি এবং নিজেরা এতিম হয়ে পড়েছি। আর এর প্রেক্ষিতে এই সময়টিতে গত 14 মাসে বঙ্গবন্ধুকে নিয়ে যে সকল নিষ্ঠুর প্রচারণা চলছে, যে সকল তাণ্ডব চলছে মুক্তিযুদ্ধকে নিয়ে, ইতিহাস বিকৃতির যে হোলি খেলা শুরু হয়েছে, এই হোলি খেলার মধ্যে হুটহাট করে সেই নুরুল দিনের সারা জীবনের মতো কণ্ঠ ভেসে আসছে জাগোবাহে কণ্ঠে সবাই, যে নিকোল এই সময় যে কথা বললেন তার মুখ দিয়ে এই কথা আসার কথা নয়, কিন্তু এসে গেছে। নিকোল নিজেও জানে না সেই কথা কিভাবে বলল আর কেন বলল। কাজেই আগামী তো দেখবেন যে এরকম আর অনেকের কণ্ঠ দিয়ে হঠাৎ করে এইভাবে আগুন বের হয়ে গেছে, যে আগুনে সকল চক্রান্ত জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।